আমার মনে হয় গতদিনের মতো আমরা লেট করেছি, তাতে কভার করা যায়নি। সো let me start the class. কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার। আমরা গত ক্লাসের ছিল লেকচার 13, তার শেষে অংশ বাকি ছিল, সেটাই আমরা দেখবো আগে। তোমাদের ক্লাস ম্যাটেরিয়াল এবং ভিডিও, ক্লাস লেকচার এবং ভিডিও আপলোড করে দিয়েছিলাম, নিশ্চয়ই খেয়াল করেছো সবাই। শুরুতে আলোচনা করছি seepage through anisotropic soil. So far we have discussed isotropic soil condition. স্যার আমরা সাউন্ড একটু লো মনে হচ্ছে। লো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু জোরে বলবো। আইসোট্রপিক সয়েল কন্ডিশনে সয়েলের প্রপার্টিজ সব দিকে সেম, কিন্তু অ্যানাইসোট্রপিক যদি হয় তাহলে এক্স এবং ওয়াই ডিরেকশনে প্রপার্টি ভিন্ন হবে। সেই হিসাবে আমরা বলবো পারমিবিলিটি kx is not equal to ky. Actually that is the condition we see in the field. সাধারণভাবে horizontal direction permeability বেশি, এটা যখন permeability পড়েছি তখন বলেছি it's about 10 to 100 times, মানে ম্যাগনিটিউডটা বুঝতেই পারছো, 10 থেকে 100 গুণ বা তারও বেশি horizontal direction-এ, এবং কারণ সেটা আমরা আলোচনা করেছিলাম। তো এখানে তাহলে কিভাবে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারি যদি অ্যানাইসোট্রপিক রিয়েল সয়েল তো অ্যানাইসোট্রপিক। আমরা এর আগে কন্টিনিউটি ইকুয়েশন যেটা সেটা পেয়েছি এইভাবে, আমাদের আগের লেকচারে দেখো del vx del x del vy del y equal to 0, এবং এইটাতে এটা কোথা থেকে এসছে, এটা ফ্লো ভলিউম ইকুয়েট করে, যেটা ইনফ্লো ইকুয়াল টু আউটফ্লো, সেটা থেকে আমরা কন্টিনিউটি ইকুয়েশন পেয়েছি, এবং সেখানে আমরা ডার্সিস ল অ্যাপ্লাই করে লিখতে পারি vx কে kx del h del x, I equal to actually h by x এরকম। সো এটা del h del x এবং vy ky del h del y, কে কে কনস্ট্যান্ট ধরা হচ্ছে, সো পার্শিয়াল ডেরিভেশনে এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড, ভেরিয়েবল হচ্ছে h, এবং এটা কন্টিনিউটি ইকুয়েশনে বসালে আমরা এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম kx del square h del x square plus ky del square h del y square। এখানে আমরা তখন বলেছিলাম যে kx equal to ky, সেই ক্ষেত্রে this equation reduces to Laplace equation. শেয়ার করেছেন? আচ্ছা স্ক্রিন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা কেউ তো বলছো না ভাবছি এমনি বলবো। এটা তোমাদের, হ্যাঁ তোমাদের লেকচার 13 এ আছে, ওকে নিজে তোমরা দেখতে পাচ্ছ না, সেটা তোমরা রেসপন্ড করবে তো। ওকে, নাও ক্যান ইউ সি? স্যার আচ্ছা ইয়েস স্যার। এখানে দেখো যে অংশটা আমি বলেছি যে এইটা গতদিন যেটা আমরা আইসোট্রপিক সয়েলের জন্য ডিরাইভ করেছি ল্যাপ্লেস ইকুয়েশন, তারই পার্ট আমরা সেখানে এই পর্যন্ত পেয়েছিলাম kx del square h del x square plus ky del square h del y square equal to 0, এবং এখানে এসে আমরা বলেছি যে kx equal to ky হলে this equation reduces to Laplace equation, এবং Laplace equation ফর্ম হচ্ছে এরকম del square del x square plus del square del y square। তো বাট kx equal to যদি ky না হয় তাহলে ইটস নট a Laplace equation। তাহলে এটার সলিউশন আমরা যেটা বলেছি যে ল্যাপ্লেস ইকুয়েশনের সলিউশন হচ্ছে টু সেট অফ লাইনস, হ্যাঁ, ইন্টারসেক্টিং ইচ আদার অর্থোগোনালি, তো সেটা তো তাহলে প্রযোজ্য না। বাট উই ক্যান কনভার্ট দিস ইকুয়েশন ইনটু দ্য ফর্ম অফ এ ল্যাপ্লেস ইকুয়েশন। সেটা কিভাবে? আমরা যদি এখানে ট্রান্সফর্ম করি, ভেরিয়েবল ট্রান্সফরমেশন, অর্থাৎ যেমন এক্স n যদি আমরা একটা নিউ ভেরিয়েবল ডিফাইন করি, that is equal to x root ky by kx, এই ফর্মে যদি আমরা নতুন আরেকটা ভেরিয়েবল x ডিফাইন করি, তাহলে xn is a function of x, kx ky kx তো এটা কনস্ট্যান্ট, এবং তাহলে del x and del x এটা কি হবে, এটা just dy dx, so root ky kx হবে, এবং এটা যদি হয়
একইভাবে ডেল এইচ ডেল এক্স, কারণ আমাদের এখানে ডেল এইচ ডেল এক্স ডেল স্কোয়ার এইচ ডেল এক্স স্কোয়ার আছে, সো এইটাকে আমরা ডিরাইভ করতে চাইবো ইন টার্মস অফ এক্স এন। তোমরা ম্যাথামেটিক্সে এই জিনিসগুলো পড়ে এসছো। সো এইখানে তাহলে কি দাঁড়াবে, ডেল এইচ ডেল এক্স কি হবে, আমরা যদি এক্স এন এর রেসপেক্টে করি তাহলে এক্স এন কে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ নিতে হবে, এই তো, হ্যাঁ, পার্শিয়াল ডেরিভেটিভের যেটা রুল। তো সেই হিসাবে দেখো এখানে ডেল এইচ ডেল এক্স এন এবং ডেল এক্স এন ডেল এক্স, তাহলে ডেল এক্স এন ডেল এক্স তো এখানে বের করেছি ইকুয়েশন 4 এ, সেটা বসিয়ে দিলে দাঁড়ায় এই ফর্মে ডেল এইচ ডেল এক্স এন ইনটু রুট কে ওয়াই বাই কে, সেটা কনস্ট্যান্ট। তো আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে এখানে আলটিমেটলি কি আসবে, ডেল স্কোয়ার এইচ ডেল এক্স স্কোয়ার, তার সঙ্গে এখানে এগেইন আসতো, আসে এখানে ডেল এক্স এন ডেল এক্স থাকবে একটা, সেটার এই মানটা রিপ্লেস করলে তাহলে এখানে এটা আলটিমেটলি হয়ে যাবে রুট কে ওয়াই বাই কে এক্স। এখন এই এই ডেল স্কোয়ার এইচ ডেল এক্স স্কোয়ার এই মানটাকে যদি আমরা এখানে বসাই, ইকুয়েশন 3 তে বসাই, বসিয়েছি এটা, এই 6 এর থেকে এই মানটাকে আমরা ইকুয়েশন 3 তে বসিয়েছি, বসালে তাহলে দেখো এখানে kx ছিল, এখানে আবার ky by kx আছে, so kx cancels out and we are left with ky something plus ky something, এবং ky is not equal to 0, কাজেই del square h del x square plus del square h del y del square h del y square equal to 0. Now we see that this differential equation is a Laplace equation. এটার সঙ্গে কোনো কনস্ট্যান্ট বা অন্য কোনো টার্ম নাই। সো এইভাবে যদি আমরা প্লট করি, অর্থাৎ এক্স প্লট না করে আমরা যদি ইন টার্মস অফ এক্স এন ভেরিয়েবলে ট্রান্সফার করি, তাহলে আমাদের আগের যে ফ্লোনেটের যা প্রপার্টি, ফ্লোনেট আকার যা রুলস, সবগুলি তাহলে প্রযোজ্য হবে। হ্যাঁ, এবং দ্যাটস হোয়াট ইট ইজ সেড, যে we can draw a flow net with square elements by multiplying all dimensions in x direction. কত দিয়ে মাল্টিপ্লাই করে, root ky by kx দিয়ে, x n equal to x root ky, and y direction আমরা কোনো চেঞ্জ করিনি, সো y direction এ y ভেরিয়েবল গুলো যা, y ডিসটেন্স গুলো যা, তা একই থাকবে। এবং এইভাবে যে ফ্লোনেটটা আমরা আঁকবো সেটা হয়ে যাবে ট্রান্সফর্ম ফ্লোনেট, এইভাবে টার্মিনোলজিটা আছে বইয়ে, ট্রান্সফর্ম ফ্লোনেট। তাহলে অ্যানিসোট্রপিক সয়েল, যেটা রিয়েল সয়েল এবং যেখানে অ্যানিসোট্রপির মাত্রা অনেক বেশি, পারমিবিলিটির ভেরিয়েশন অনেক বেশি, সেই জায়গায় এইভাবে ফ্লোনেটকে তাহলে অ্যানালাইসিস করতে হবে। এখানে ছবিতে যে এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেখো এখানে একটা শীট, এটা শীট পাইল ওয়াল নয়, এটা তো আসলে এটা আসলে এটা শীট পাইল ওয়াল নয়, এটা কোনো একটা ভুল আছে। এটা কি কতদিন দেখেছিলে এই স্ট্রাকচারটা? মনে আছে এখানে নিচে আছে, স্যার ড্যাম। এটা ড্যাম হতে পারে অথবা স্পিলওয়ে হতে পারে। সো এটার ক্ষেত্রে নিচে এটা যে এক্স ডাইমেনশন গুলো, অর্থাৎ ধরো এটাতে তুমি যখন এটাকে স্কেলে প্লট করেছো, তখন তো তোমার এক্স এবং ওয়াই বিভিন্ন কোঅর্ডিনেট লেগেছে। সো তুমি যদি এক্স কোঅর্ডিনেট গুলোকে এভাবে মাল্টিপ্লাই করে নিয়ে এটাকে প্লট করো, দেন এটা ট্রান্সফর্ম সেকশন। আর এটাকে যদি এখন তুমি আবার ট্রু সেকশনে কনভার্ট করতে চাও, তাহলে কি করতে হবে, তোমার এখানে যে কোঅর্ডিনেট গুলো, সেগুলোকে তাহলে জাস্ট রিভার্স করতে হবে। সো তাহলে সেইটাকে তা দিয়ে ভাগ করতে হবে, অথবা রুট কে এক্স বাই কে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো করে তুমি যদি এটাকে আবার বিভিন্ন পয়েন্ট কোঅর্ডিনেট এক্স ওয়াই কোঅর্ডিনেট বের করে এটাকে প্লট করো, তাহলে দেখো এখন এক্স ডিরেকশনে এটা কি হয়ে যাচ্ছে, এটা কি এইদিকে এক্স ডিরেকশনে লম্বা হবে না ছোট হবে? এই আনসারটা কোথা থেকে পাবো আমরা? আমরা কি এর পর্যন্ত সেই আনসার দিতে পারবো? এটা কি এইদিকে বাড়বে না কমবে, সেটা কোথা থেকে পাচ্ছি? কারণ আমি কি দিয়ে মাল্টিপ্লাই করেছি, এক্স কে কি দিয়ে মাল্টিপ্লাই করেছি, রুট কে ওয়াই কে এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো রুট কে ওয়াই কে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা স্কোয়ার এসছে, এখন তার রিভার্স দিয়ে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, এটাকে যখন আমরা কনভার্ট করবো আসলে,
তখন সেখানে এক্স ডিরেকশনে এটা বেড়ে যাবে। এটা আর তখন স্কোয়ার এলিমেন্ট থাকবে না, এটা হয়ে যাবে রেক্টেঙ্গুলার এলিমেন্ট। এখানে যেমন দেখানো হয়েছে যে এটা আমার ধর একটা ট্রু সেকশন, এটা রেক্টেঙ্গুলার এলিমেন্ট। কারণ তোমার ফ্লো এলিমেন্টটা খেয়াল করো, তোমাদের আগের তো ফ্লো এলিমেন্ট ছিল, এটা ফ্লো পাথ আর এটা তার উইডথ একটা ফ্লো চ্যানেলের মধ্যে। হ্যাঁ, তো আমরা যদি ইউনিট লেন্থ চিন্তা করি পারপেন্ডিকুলার ডিরেকশনে, তাহলে এখানে যে ফ্লো, সেই ফ্লোটা কত হবে, এরকম ফ্লোটা হচ্ছে এরকম ডিরেকশনে, না ফ্লোটা হবে আমার লেন্থের ডিরেকশনে, তাই তো, উপর থেকে এরকম, এটা উইডথ, এটা লেন্থ, উপর থেকে এরকম নিচের দিকে। তো সেক্ষেত্রে তাহলে এরিয়াটা কত হবে, ফ্লো চ্যানেলের এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু 1, এল ইন্টু 1, এবং del Q discharge is given by L into 1, এবং এখানে del Q আসে কোথা থেকে, V into A, V equal to KI into area। সো এখানে এটা হচ্ছে KI আর এটা হচ্ছে এরিয়া। সো এখানে I সেটা কত, I হচ্ছে এখানে যে হেড ডিফারেন্স এই L ডিস্টেন্সে, সো সেটা হচ্ছে del H by L, কারণ I is equal to head difference divided by length, এবং এখানে length L, so del H by L, that is the hydraulic gradient। KI এটা হচ্ছে velocity into area, এটা হচ্ছে আমার del Q, একটা চ্যানেলের মধ্যে দিয়ে ফ্লো, এখানে L ক্যান্সেল আউট হয়ে K into delta H। ট্রু সেকশনের ক্ষেত্রে সেটা সেকশনের ক্ষেত্রে সেটা এই এল ইন্টু 1, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো, এই এল ইন্টু 1 কোথা থেকে আসলো, এটা ডু ইউ রিয়েলাইজ, কারণ এখানেও এল দেখতে পাচ্ছ, এখানেও একটা এল দেখতে পাচ্ছ, সো ফ্লোর ভলিউমটা আসছে কোথা থেকে, ক্রস সেকশন এরিয়াটা করছে কোথা থেকে, যেহেতু উপর থেকে নিচের দিকে এইভাবে ফ্লো, তাহলে এইখানে যে এরিয়াটা অর্থাৎ দিস ডিসটেন্স মাল্টিপ্লাইড বাই তোমার এর পারপেন্ডিকুলার ডিরেকশনের ডিসটেন্স, তো সেটা এটা ট্রান্সফর্ম সেকশন, তো ট্রান্সফর্ম সেকশনটা স্কোয়ার সেকশনে এটা হচ্ছে এল আর এর পারপেন্ডিকুলার ডিরেকশনে 1, সো এটার সঙ্গে এটার কোরিলেশন। ওকে, হ্যাঁ, এই এল ইন্টু 1 হচ্ছে দিস এল ইন্টু 1 হচ্ছে এই কম্পিউটার মনিটরের পারপেন্ডিকুলার ডিরেকশন। আচ্ছা, আর ট্রু সেকশনে যদি আমরা চিন্তা করি, ট্রু সেকশন হচ্ছে এটা, ট্রু সেকশনে আমার উইডথটা বড়, ট্রু সেকশনে সেই ক্ষেত্রে এরিয়া সেটা হবে, এখানে অবশ্য ফ্লোটা যেটা ধরা হচ্ছে, এই ফ্লোটা ধরা হচ্ছে বোধহয় হরাইজন্টাল ডিরেকশন, কারণ তোমার যে ডিরেকশনে কে ধরা হয়েছে, দ্যাট ইজ এখানে কে এক্স, সো এটা কে এক্স হলে এই ডিরেকশনে ফ্লো, এই ডিরেকশনে ফ্লো হলে এরিয়া হবে এল ইন্টু 1, দিস এল ইন্টু 1 ইন্টু কে এইচ বাই ডিস্টেন্সটা তখন কোথায় হবে, এইটা দেখো, এই ডিস্টেন্সটা এখানে। আর ট্রু সেকশনের ক্ষেত্রে দুইটাই সেম, মানে ইকুইভ্যালেন্ট, দুইটাই সেম। হ্যাঁ, সো ফ্লো এখানে যেমন এই ট্রু সেকশনের ক্ষেত্রে এটা এক্স ডিরেকশনে, তাহলে এল ইন্টু 1 হবে, এল ইন্টু 1, এটা এল ইন্টু 1, and ultimately it reduces to root kx ky into del x. এখন since the discharge for these two conditions should be same, তাহলে দুটোকে আমরা ইকুয়েট করলে we can get যে ke that becomes root kx ky, তাহলে আমরা আমাদের যে ফর্মুলা আমরা ডিসচার্জের পেয়েছিলাম q equal to nf by nd অথবা nq, যেটাই বলি না কেন, k into h, যেটা আমরা স্কোয়ার এলিমেন্টস এবং আইসোট্রপিক ম্যাটেরিয়ালের জন্য পেয়েছিলাম, সেখানে এখন আমরা কে ইকুইভ্যালেন্ট ব্যবহার করে
ডিসচার্জ বের করতে পারি। হ্যাঁ, সো রুট কে এক্স কে ওয়াই ইন্টু এইচ। সো তাহলে অ্যানিসোট্রপিক সয়েল যদি হয়, যদি হাইলি অ্যানিসোট্রপিক হয়, তাহলে আমরা এখানে যেটা বলছি যে স্যার বলো স্যার ট্রান্সফর্ম সেকশনটাতেও কি হরাইজন্টালি ফ্লো হচ্ছে? এইখানে যেটা ট্রান্সফর্ম না স্যার সেকশনেও দুইটাই তো আসলে কেই। না, দুইটা তুমি একই ডিরেকশনেই বিবেচনা করতে হবে, কেমন ফ্লোটা এইখানেও ফ্লোটা একই ডিরেকশনেই বিবেচনা করতে হবে, কেমন? আর দুইটাকে আমরা ইকুয়েট করব। হ্যাঁ, ফ্লো একদিকেই হচ্ছে, এটাই ধরছি। তো ফ্লো তাহলে এখানে কোন দিকে হচ্ছে? দুই ক্ষেত্রেই এক্স ডিরেকশনে হচ্ছে। এক্স ডিরেকশনে হচ্ছে বলাতেই যে ট্রান্সফার সেকশনে দেখো, তাহলে আমার এরিয়া কোনটা আসবে? এই বাউন্ডারিটা চিন্তা করো, এই বাউন্ডারি ইনটু এর পারপেন্ডিকুলার ডিরেকশনে 1 উইথ, তাহলে এল ইনটু 1, এবং এইখানেও দিস এল ইনটু 1। ওকে, আর যখন তুমি হেড হাইড্রোলিক গ্রেডিয়েন্ট চিন্তা করছো, তখন এই বাউন্ডারি আর এই বাউন্ডারির মধ্যে যে হেড ডিফারেন্স, সেটা ডেল্টা এইচ, দ্যাট ডিভাইডেড বাই দিস লেন্থ। এখানেও তাই, হ্যাঁ, এটা ডিফারেন্স ডিভাইডেড বাই দিস লেন্থ। সো এটা ট্রান্সফর্ম সেকশন যেটা এখানে, এটার সঙ্গে এটা কোরিলেটেড, আর এই এক্সপ্রেশনটা এটা ট্রু সেকশন, এটার সঙ্গে এটা correlated। তাহলে মিলবে, কেমন? কারণ আমরা ফ্লো কি দুই ডিরেকশনে বিবেচনা করেছি আগেও। আমাদের ফ্লো কয় ডিরেকশনে? ফ্লো একটা একদিকে। ডিরেকশনে। কন্টিনিউটি ইকুয়েশন যে আমরা বের করেছি, সেখানে ফ্লো তো দুই ডিরেকশনের ফ্লো নেইনি, এক ডিরেকশনের নিয়েছি। জি এখানেও স্যার তাই। বুঝতে পারছি। আচ্ছা, সো এইখানে যেমন একটা এক্সাম্পল দেখানো আছে, সেটা হচ্ছে এটা একটা শীট পাইল ওয়াল, তার ফ্লোনেট। ধরো এখানে বলা হচ্ছে এটা ট্রান্সফর্ম সেকশন, যেখানে kx বাই kz বললে 6 হতো, অথবা kz বাই kx 1/6। এটা এটা মোটা স্কোয়ার এলিমেন্টে আঁকা আছে, তাই তো? স্কোয়ার ট্রান্সফর্ম সেকশন স্কোয়ারই দেখতে পাচ্ছি মোটামুটি। আর যদি আমরা ট্রান্সফর্ম সেকশনে কনভার্ট করি, এটা ট্রান্সফর্ম সেকশন, এটাকে যদি আমরা টু সেকশনে কনভার্ট করি, তাহলে দেখো এলিমেন্ট গুলো ইলংগেটেড এক্স ডিরেকশনে বেড়ে গেছে। এটা আমাদের বিএম দাসের বই থেকে দেখানো। কিন্তু আমরা যখন ফ্লো বের করছি, তখন কোনটা দিয়ে বের করছি? এটা দিয়ে, কারণ ফর্মুলাটা কোনটাতে ছিল? এই ফর্মুলাটা NF বাই NQ। তাহলে আমরা যে নাম্বার অফ ফ্লো পাথ, নাম্বার অফ ফ্লো চ্যানেল, সেটা কোন সেকশন থেকে আসছে আঁকার সময়, তাহলে আমাদেরকে ট্রান্সফর্ম সেকশনে এঁকে সেখানে কয়টা ফ্লো চ্যানেল, কয়টা পটেনশিয়াল ড্রপ, সেটা বের করতে হচ্ছে। তারপরে উল্টো ভাবে আবার এটাতে আসতে পারি চাইলে আমরা। এখানে তোমাদের কিছু তোমাদের প্র্যাকটিসের জন্য অন্য আরেকটা বই থেকে কিছু ম্যাটেরিয়াল দেওয়া আছে ফ্লোনেটের, এটা তোমরা দেখো। সো দিস, এটা এইটুকু ছিল গতদিনের, যেটা আমাদের আগের নলেজ কাছাকাছি। আপনি সব ডিফারেন্ট স্টপ। এখানে আর কারো জিজ্ঞাসা আছে? আমি অন্য আজকের লেকচারে যাই। এটা কি এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? বলো তো। 14 স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? 14 যেটা ফিল্টার ডিজাইন টু মিটিগেট সিপেজ ফোর্স, এটা দেখতে জি পাচ্ছ স্যার না? দেখা যাচ্ছে। আচ্ছা, সো আজকে যেটা আমরা আলোচনা করছি সেই টপিকগুলো হচ্ছে এই ফিল্টার ডিজাইন এবং এক্সাম্পল প্রবলেম। আমরা বলছি যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বেশি হয়ে গেলে অসুবিধা, আমাদের হাইড্রোলিক স্ট্রাকচার ফেল করতে পারে, কারণ সেখানে ভেলোসিটি বেশি, ম্যাটেরিয়াল সয়েল পার্টিকেল লস হবে। এখন তাহলে সেটাকে আমাদের সেফ গার্ড করতে হবে। অ্যাজ ইঞ্জিনিয়ার উই মাস্ট ডিজাইন ইট টু বি সেফ। কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং ডিজাইনের একটা বেসিক প্রিন্সিপল হচ্ছে সেফটি। তোমরা এই কথাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শুনবা সব সময়, সেফটি ফার্স্ট, অলওয়েজ সেফটি ইজ প্রায়োরিটি। তোমাদের ব্যক্তিগত জীবনে হোক, সামাজিক জীবনে হোক, সেফটি আমাদেরকে এনশিওর করতে হবে। সো অল ইঞ্জিনিয়ারিং ডিজাইনস, আমাদের যে বেসিক ফিলসফি আর প্রিন্সিপল, সেফটি এনশিওর করতে হবে, এন্ড দেন ইকোনমি। আমরা বলি সেফটি এন্ড ইকোনমি।
হ্যাঁ, আমি অনেক অর্থ ব্যয় করে সেফটি আনতে পারবো, ইকোনমিক ডিজাইন করে আনতে পারবো, বাট দ্যাটস নট ইঞ্জিনিয়ার। আমাকে ফার্স্ট এনশিওর করতে হবে সেফটি, দেন ইকোনমি। সেই জন্য এই ডিজাইন বা এইসব ক্যালকুলেশনের ব্যাপার প্রয়োজন পড়ে। অথবা থাম্ব রুলে আমরা যত ইচ্ছা যা খুশি একটা ব্যবহার করলে হতো, যেমন কলাম অনেক মোটা করে দিলাম হতো, বাট সেটা আনইকোনমিক হবে, স্পেস লস হবে ইত্যাদি। সো এখানে সেফটির যে ইস্যুটা, সেটা আমরা ইস্যুটা দেখেছি, হাউ উই ক্যান নাও মিটিগেট ইট, কিভাবে এটা আমরা ডিজাইনে অ্যাকোমোডেট করতে পারি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা দেখেছি এর আগের ক্লাসে যে এটা সম্ভবত লেকচার 10-এ, আমাদের লেকচার 10-এ আমরা দেখেছি যে আপওয়ার্ড সিপেজ কন্ডিশনে সিপেজ ফোর্স বা সিপেজ প্রেসার, টোটাল স্ট্রেস কি থাকে আপওয়ার্ড কন্ডিশনে, সেখানে থাকে আমাদের গামা প্রাইম জেড মাইনাস আই জেড গামা ডাব্লিউ ইফেক্টিভ স্ট্রেস। এটা ইফেক্টিভ স্ট্রেস হয় যখন কোনো সিপেজ থাকে না, কোনো ফ্লো থাকে না, তখন সাধারণভাবে যে কোনো একটা পয়েন্টে আমাদের স্ট্রেস হয় গামা প্রাইম জেড। আর যদি এখানে এরিয়া একটা বিবেচনা করি এ, তাহলে সেই এরিয়ার উপরে টোটাল ফোর্স আসে গামা প্রাইম বা জেড গামা প্রাইমে, where z is the depth from the surface. এবং আপওয়ার্ড সিমেজ কন্ডিশনে সেখানে ইফেক্টিভ স্ট্রেস এক্সপ্রেশন জেড গামা প্রাইম তার থেকে আই জেড গামা ডব্লিউ কমে যায়, এবং এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে উই গেট দ্য ফোর্স। তাহলে এটা যদি আমার আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স হয় সিপিজ কন্ডিশনে, এবং এটা যদি নো ফ্লো কন্ডিশনে ফোর্স হয়, তাহলে সিপিজের জন্য আমার পরিবর্তনটা কি, বা এই ক্ষেত্রে ডিক্রিজ, পরিবর্তনটাকে স্পেসিফিক্যালি উই ক্যান টার্ম ইট অ্যাজ এ ডিক্রিজ, এবং সেই ডিক্রিজটা হচ্ছে কোনটা বড়, এটা বড়, p1 প্রাইম। So p1 prime minus p2 prime, that becomes iz gamma w. That is the force, seepage force over area A. এবং এখানে এই সয়েলের এর উপরে ওই পয়েন্ট এরিয়ার উপরে যে টোটাল সয়েল তার ভলিউম কত, সেটা হচ্ছে জেড এ। জাস্ট এই এলিমেন্টের দিকে তাকালেই বোঝা যায় যে এরিয়া হচ্ছে ক্রস সেকশন এরিয়া, আর হাইট হচ্ছে h, সো জেড ইজ দ্য ভলিউম, এবং volume of soil contributing to the effective force is Z. তাহলে upward seepage force per unit volume of soil, সেটা per unit volume মানে ভলিউম দিয়ে ভাগ করব, এটাকে ভলিউম দিয়ে ভাগ করলে what we get is I gamma W। হ্যাঁ, এখানে Z দিয়ে ভাগ করলে I gamma W। For upward seepage condition, this force acts upward, এটা per unit volume। খেয়াল করে দেখো তোমরা এসএমএ কিংবা ইভেন আরসিসি ডিজাইনে সব জায়গায় স্ট্রেস নিয়ে কাজ করছো, ফোর্স নিয়ে নাও। ফোর্স নিয়ে আমরা কাজ করি, কিন্তু ম্যাটেরিয়ালের স্ট্রেংথ থেকে আমরা এরিয়া বের করি, বা কারণ ম্যাটেরিয়াল প্রপার্টি হিসাবে ফোর্সকে বলছি না, ম্যাটেরিয়াল প্রপার্টি হিসাবে বলছি আমরা স্ট্রেসকে। যে 3000 পিএসআই কংক্রিট, 60 গ্রেডের স্টিল, সেখানে পার ইউনিট এরিয়া সে কতটুকু প্রেসার নিতে পারছে, লোড নিতে পারছে, টেনশন নিতে পারছে ইত্যাদি। এখানেও আমরা পার ইউনিট ভলিউম অফ সয়েলের একটা পেলাম সিপেজ ফোর্স। এটা আপওয়ার্ড কন্ডিশন। একইভাবে ডাউনওয়ার্ড কন্ডিশনেও সেম, ডাউনওয়ার্ড কন্ডিশনে ইফেক্টিভ স্ট্রেস এটা এখানে প্লাস আসে, এটা আমরা আগেই দেখছি লেকচার 10-এ। এবং সেই ক্ষেত্রে আমরা যদি এখানের মতোই ডিফারেন্সটা বের করি, এই জায়গায় এটা প্লাস মানে ইনক্রিজ, সো ইনক্রিজটা কত আলটিমেটলি আমরা দেখতে পাই, এটাও পার ইউনিট ভলিউমে আই কাউন্ট। সো ইন বোথ কেসেস, in the upward or downward seepage condition, we see that the seepage force per unit volume is I gamma W. Actually, it's true for any direction. যখন seepage force থাকবে, যে কোনো ডিরেকশনে যদি seepage force হয়, সেই ডিরেকশনে per unit volume I gamma W. And এই যে per unit volume seepage force কত, সেটা it helps us to calculate or check the stability. ক্যালকুলেশনে আমাদেরকে হেল্প করে, যেমন অন্যান্য স্ট্রেসের মতো। যে তুমি আমি যদি এটাকে কম্পেয়ার করো, তুমি যদি একটা বারের সঙ্গে, তুমি জানো এটা 60 গ্রেডের স্টিল, সো তুমি এখানে 100 টন লোড দিলে, তুমি এটা ক্রস সেকশন এরিয়া জানো, এটা 100 টন লোড দিলে এটা কি সেফ হবে কি হবে না, তুমি যেমন চেক করতে পারো যে 100 টন লোড, সেটা তার ক্রস সেকশন এরিয়া ভাগ করলে স্ট্রেস কত, আর এই ম্যাটেরিয়ালের স্ট্রেংথ যেটা 60 গ্রেড 60,000 PSI অথবা 60 KSI, তো তুমি তাহলে দুইটাই কম্পেয়ার করে বলতে পারো যে হ্যাঁ না এটা টিকবে বা টিকবে না, অথবা এটা মার্জিন আছে, ফ্যাক্টর অফ সেফটি আছে ইত্যাদি। এখানেও উই ক্যান ইউটিলাইজ দিস কনসেপ্ট ফর
ensuring safety of hydraulic structures. এখানে যেমন ফ্যাক্টর অফ সেফটি আমাদের সবসময় ক্যালকুলেশনে আমরা সেফ বলতে চাই, কিন্তু মার্জিনটা কত সেটা আমাদেরকে ক্যালকুলেট করে দেখতে হয়, আদারওয়াইজ আমরা ইকোনমি আনতে পারবো না, সেফটিরও লেভেলটা বলতে পারবো না। সো এখানে যেটা দেখানো হচ্ছে একটা শীট ফাইল স্ট্রাকচার। এখানে এরকম শীট ফাইল স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে তার ডেপথ অফ এমবেডমেন্ট ডি, আর এরকম যদি একটা ডি এমবেডমেন্ট হয় আর এখানে H1 এটা হচ্ছে আপস্ট্রিম সাইডে ওয়াটার হেড, H2 ডাউনস্ট্রিম সাইডে হেড, এরকম কন্ডিশনে Terzaghi from experiments concluded that heaving occurs within a distance d by 2 from the sheet pile. তো ফ্লো তো বাদিক থেকে ডান দিকে, এখানে বাদিক থেকে এরকম করে উপরে এদিকে আসবে, তো হিভিংটা কোন সাইডে হবে? অবভিয়াসলি ইটস অন দি ডাউনস্ট্রিম সাইড। এদিকে তো আপওয়ার্ড দিকে ফোর্স, ডাউনওয়ার্ড দিকে তো আর হিভ হবে না, আপওয়ার্ড দিকে এদিকে হিভ হবে। এবং ফ্রম এক্সপেরিমেন্টস Terzaghi বলছে যে এখানে সাধারণভাবে দেখা যায় উইদিন d by 2 এর মধ্যে এটা ঘটে, where d is the depth of embedment. এখানে এই ডান দিকে d by 2 জোনটাকে এখানে বড় করে দেখানো হয়েছে। এবং আমরা গতদিন আরেকটা প্রবলেমে এখানে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট চেক করেছিলাম, সেটাও আমরা চেক করেছিলাম কোথায়, গ্রেডিয়েন্টটা কোথায় দেখেছি, এই শীট পাইলের কাছে এই জায়গাটায়। কারণ তোমাদের খেয়াল আছে গত ক্লাসে এটা ছিল, যত দূরে যাব আমি তত হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সেখানে কি হবে, কমবে। কেন কমবে মনে আছে? মনে করছি ইমার্জেন্সি কিছু, এই জন্য এটা দেখতে হলো, ফ্যামিলি মেম্বার্স যারা অসুস্থ সেজন্য। এনিওয়ে এটা এই এলিমেন্টটা ডি বাই 2 সেটা এখানে আলাদা করে দেখানো হলো। এক্ষেত্রে হিভিং হবে কি হবে না সেইটা কিভাবে বুঝবো, সেই ফ্যাক্টর সেফটিটা তাহলে আসবে এরকম ভাবে, এর ওয়েট submerged weight of the soil, এই জোনের যে submerged weight that divided by upward force. Upward force বেশি হলে ফেল করবে, এটাই আমাদের কনসেপ্টে আছে। সো ফ্যাক্টর অফ সেফটিটা কি হবে, weight of this submerged weight of this soil divided by upward pressure. এবং এখানে এটার submerged weightটা এখানে একটা ফর্মুলা বের করেছে, বাট ইজ ইট নেসেসারি টু মেমোরাইজ দিস ফর্মুলা? এটা ওয়েটটা পাবো কোথা থেকে, কিভাবে পাবো ওয়েট? এর ভলিউম বের করে তাকে কি করব, তার সাবমার্জ ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? সো ভলিউম বের করা, যেমন তোমার ভলিউম কত, এখানে ডি আছে, এখানে ডি বাই 2, আর কি আসবে সঙ্গে, কে বলবে? এনিওয়ান? 1. 1, এটা স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে। সো দ্যাট ইজ দ্য ভলিউম। দেখো এখানে তাই ডি ইনটু ডি বাই 2 ইনটু 1, আর তাকে মাল্টিপ্লাই করা হচ্ছে তার স্যাচুরেটেড ইউনিট ওয়েট বা সাবমার্জ ইউনিট ওয়েট দিয়ে, দ্যাট ইজ গামা সব মাইনাস গামা ডাব্লিউ। সো এটা মুখস্থ করার কোনো যৌক্তিকতা নাই, অলওয়েজ ইউ ক্যান ইউজ অ্যাপ্লাই ইউর বেসিক কনসেপ্ট, তাহলে এর ওয়েট ডব্লিউ ড্যাশ তুমি পাবা। আর আপওয়ার্ড ফোর্সটা তাহলে সেটা কি হবে, সেটাই যে আজকে আমরা একটু আগে বের করেছিলাম, সেখানে আপওয়ার্ড ফোর্সটা কি বলেছি, পার ইউনিট ভলিউমে কত, এটা এখানে আমরা পেয়েছি দুই ক্ষেত্রেই আই গামা ডাব্লিউ। সো উই অ্যাপ্লাই দ্যাট নলেজ, সেটাই যে সয়েল ভলিউম ইনটু আই গামা ডাব্লিউ। अगेन সয়েল ভলিউম তুমি তার ডাইমেনশন থেকে বের করতে পারো ইনটু আই গামা ডাব্লিউ। তাহলে এটা রেশিও করে ইউ ক্যান ডিটারমিন দ্য ফ্যাক্টর অফ সেফটি। একটা আরেকটা দিয়ে ভাগ করলে আলটিমেটলি এরকম দাঁড়াবে। তবে এখানে কথা হচ্ছে এই ডিসটেন্সের উপরে আই কি সেম, মে নট বি সেম, কোন দিকে বেশি হবে কোন দিকে কম হবে, ক্যান উই ড্র সাম কনক্লুশন?
আমাদের ইনটিউশন বা আমাদের অন্য নলেজ থেকে অ্যানালজি কি বলে? কেউ চিন্তা করতে পারছো? এই যে বেসিক কনসেপ্ট গুলো আমরা যেটাকে বলি ফার্স্ট প্রিন্সিপল বা ফান্ডামেন্টাল প্রিন্সিপল, যেগুলো আমরা এখানে ডিরাইভ করি, থিওরি ডিরাইভ করি, ডিসকাস করি, আমরা চাই মনে করি না তোমাদেরকে এই থিওরি গুলো মুখস্থ এইভাবে কোথাও ডিরাইভ করতে হবে তোমাদের রিয়েল লাইফে, সেটার কোনো প্রয়োজন নাই। কিন্তু ওয়াই ডু উই ডিসকাস দিস থিওরিজ? তোমাদের মধ্যে বেসিক প্রিন্সিপলটা বোঝানোর জন্য, কারণ সেটাই তোমাকে হেল্প করার কথা অন্যান্য সিচুয়েশন গুলো কি হবে বা সেখান থেকে কোনো অ্যাডভান্সমেন্ট। তো এইখানে এই এই এলিমেন্টটা যদি এখানে চিন্তা করো, এই কর্নারটা এটা হচ্ছে শীট পাইলের কাছে, এই কর্নারটা এটা শীট পাইলের দূরে, শীট পাইল থেকে দূরে, এটা অবভিয়াস। কোনখানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি সমান? এখান থেকে যতই দূরে যাও সমান? নিশ্চয়ই না, এইদিকে বেশি এইদিকে কম। আমাদের বেসিক যে নলেজ ফ্লোনেট রেখেছি এই পর্যন্ত যা ডিসকাস করেছি সেখান থেকে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সেই জন্য এখানে এই আই অ্যাভারেজ ব্যবহার করা হয়েছে, কারণ আই এটা যত বড় হবে এখানে আই সমান নয়, বাট উই ক্যান ইউটিলাইজ আই অ্যাভারেজ তাহলে আমি টোটাল আউটপুট করলাম। এখানে একটা এক্সাম্পল আছে, ইটস ভেরি সিম্পল, আমার মনে হয় না এটা ডিসকাস করার প্রয়োজন আছে, এটা একেবারে এখানে। তবে আমার এখানে যেটা বই বোধহয় টেবিল আকারে দেওয়া আছে, এটা জাস্ট আমি শুধু একটা জিনিস দেখাই। ধরো এখানে টোটাল স্ট্রেস এট এ, এই এ পয়েন্টটা, এখানে স্ট্রেস বের করতে হচ্ছে, হ্যাঁ এখানে ইফেক্টিভ স্ট্রেস বের করতে বলেছে। তো ইফেক্টিভ স্ট্রেস বের করা মানে হচ্ছে এখানে তো সিপেজ ফোর্স আছে, কারণ এই বাউন্ডারি এবং নিচের বাউন্ডারি দুইটার মধ্যে দেখা যাচ্ছে হেড ডিফারেন্স রয়েছে, সো এটা স্ট্যাটিক কন্ডিশনে থাকবে না, ফ্লো হবে এটা। হ্যাঁ, এই নিচের দিকে দেখা যাচ্ছে ওয়াটার হেড উপরে, এইখানে ওয়াটার হেড কম, সো তাহলে কি হবে, নিচের থেকে উপরে ফ্লো হবে। হ্যাঁ, এবং আমার এখানে এ পয়েন্টে স্ট্রেস কত এটা বের করতে পারছি, ইফেক্টিভ স্ট্রেস, সেটা এখানে কোথায় বলা হচ্ছে, ক্যালকুলেট দি টোটাল স্ট্রেস, কোল্ড ওয়াটার প্রেসার এন্ড ইফেক্টিভ স্ট্রেস। আমার যদি ইফেক্টিভ স্ট্রেস বের করতে আসলে এগুলি এমনিতেই লাগবে, সো এ পয়েন্টেরটা আমি জাস্ট ডিসকাস করছি। এ পয়েন্টের এখানে স্ট্রেস কত হবে, আমরা আজকে যেটা দেখলাম এখানে টোটাল স্ট্রেস কত হবে, টোটাল স্ট্রেস হবে এর উপরের যা ওয়েট, সেই ওয়েটটা একটা হচ্ছে এখানে 0.7 ইন্টু গামা ডাব্লিউ, এই ওয়াটার ওয়েট, প্লাস এইখানে এই এ পয়েন্টটা 1 মিটার নিচে, সো 1 মিটার এই ম্যাটেরিয়ালের ওয়েট, এই ম্যাটেরিয়ালের ওয়েট হচ্ছে 1 ইন্টু এর গামা স্যাচুরেটেড, এটা টোটাল স্ট্রেস। আর পোর প্রেসার কি হবে, পোর প্রেসার সেটা হবে এখানে এটা মানে ওয়াটার হেড চিন্তা করলে এটা 1, তারপরে আছে এখানে 0.7, সো এখান থেকে এই পর্যন্ত 1.7, কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা হেড ডিফারেন্স বা হেড লস আছে, সেই লসটা কি বেশি না কম? অর্থাৎ এই যে 1 and 0.7, 1.7 এর চেয়ে এই পয়েন্টে স্ট্রেস কি কমছে না বাড়ছে, সেটা কিসের উপর নির্ভর করছিল? সেটা নির্ভর করছিল সিপেজ ডিরেকশনের উপরে, সিপেজ ফ্লো ডিরেকশনের উপরে। কারণ আমরা আজকেও যেটা দেখেছি, গতদিনও দেখেছি, যখন আপওয়ার্ড ফ্লো হয় তখন কমে যায়, ইফেক্টিভ স্ট্রেস কমে যায়, আর ডাউনওয়ার্ড ফ্লো হলে ইফেক্টিভ স্ট্রেস বাড়ে। সো এইখানে যেহেতু ফ্লোটা আপওয়ার্ড, ইফেক্টিভ স্ট্রেসটা কম, এখানে এখানে কমবে, কোন দিক থেকে কোন দিকে কমবে, নিচে নিচে এখানে 1 প্লাস 0.7 এবং এইটা এখানে আসলে এটা যেটা 1.5/2, সেখানে প্রেসারটা দেখো, এটা নিচে তো প্রেসার বেশি, হেড বেশি ডেফিনেটলি, উপরে কম। এই ক্ষেত্রে এখানে টোটাল হেড ডিফারেন্স কত, 1.5 এবং এটা দেখা যাচ্ছে এই মাঝামাঝি, এটা 2 মিটার আছে, সো লিনিয়ারলি আমরা ডিস্ট্রিবিউটেড ধরতে পারি বা প্রপোর্শনাল ধরতে পারি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে মাঝামাঝি যেহেতু, সো এটাকে 1.5 এর হাফ, হ্যাঁ তা সেটা ধরা হয়েছে হেড, কিন্তু এখানে প্লাস ধরা হয়েছে কনসিডার আপওয়ার্ড ফ্লো অফ ওয়াটার, এখানে তো আপওয়ার্ড ফ্লোই আছে, সেক্ষেত্রে 1.7,
এখানে পোর ওয়াটার প্রেশার, হ্যাঁ পোর ওয়াটার প্রেশার, তাহলে কোন দিকে? উপর দিকে স্ট্যাটিক ফ্লো কন্ডিশনে পোর ওয়াটার প্রেশার কি ছিল? 0.7 + 1 ইন্টু গামা ডাব্লিউ, এবং সেটা সব দিকে সমান ছিল, উপর দিকেও সমান ছিল। আর এখন এই ওয়াটার হেডের জন্য উপর দিকে প্রেশার বেড়ে গিয়েছে, তাই তো? পোর ওয়াটার প্রেশার আপওয়ার্ড, সেটাই তো আমার এখানে ইফেক্টিভ স্ট্রেস কমিয়ে দিচ্ছে, তো সেটা আরো কত বেড়েছে? 1.5/2, সেটা উপর দিকে সেটা আরো বেড়েছে। সো দিস ইজ দি প্রেশার হেড এট দিস পয়েন্ট, এবং এই প্রেশার হেড আমরা গতদিনও একটা প্রবলেমে দেখেছি, সেটাকে গামা ডব্লিউ দিয়ে মাল্টিপ্লাই করলে উই গেট দি পোর প্রেশার আর ইফেক্টিভ স্ট্রেস, টোটাল স্ট্রেস মাইনাস পোর প্রেশার। এটা অন্যগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, অন্যগুলো সেম। এটা তোমরা বাকিটা দেখবা, আমি এটা ডিসকাস করছি না। এইখানে পরের যেটা, এটা আলাদা প্রবলেম, যেটা ফ্লো নেটের, এটা কি বলা আছে? This shows a flow net for seepage of water and a single row of sheet pile driven into a permeable layer. এটা দেখা যাচ্ছে স্কয়ার এলিমেন্টে, এখানে কি বলা আছে? ক্যালকুলেট দি ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ডাউনস্ট্রিম হিট। হ্যাঁ, এটা আজকে যে ডিসকাশন করেছি আমরা তার মতো এখানে হিট হবে কি হবে না, বা না হলে ফ্যাক্টর অফ সেফটি কত। আচ্ছা, আমরা তো হবে কি হবে না এই আনসারটা পাই কোথা থেকে? আমাকে এখানে ফ্যাক্টর অফ সেফটি না বলে আমাকে যদি বলা হয় যে will there be heaving or not, তাহলে আমি কি করব? তাহলে আমি ফ্যাক্টর অফ সেফটি ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে সেটা যদি আমার 1 এর কম হয়, তাহলে আমি কি কনক্লুশন নিব? কি কনক্লুশন ড্র করতে পারবো সেই ক্ষেত্রে? যে এখানে তাহলে 1 এর কম হওয়া মানে কি? ফ্যাক্টর অফ সেফটি 1 এর কম হওয়া মানে Unstable. সেটা থাকার কথা না, থাকবে না, আনস্টেবল। কেমন? কেন 1 এর কম হলে এরকম, সেটা একটু চিন্তা করে দেখবা। জাস্ট সংখ্যাটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি যে ফ্যাক্টর সেফটিটা হিসাব করছো সবসময়, সেখানে তোমার উপরে থাকছে স্ট্রেংথ আর নিচে থাকছে অ্যাকচুয়াল স্ট্রেস, বা উপরে থাকছে টোটাল ফোর্স, নিচে উপরে থাকছে ক্যাপাসিটি, টোটাল ফোর্স ক্যাপাসিটি, আর নিচে থাকে তোমার অ্যাকচুয়াল ফিল্ডে যেটা ফোর্স আসবে সেটা। তো ক্যাপাসিটি যদি কম হয়, 1 এর কম হওয়া মানে কি? ক্যাপাসিটি কম। সেটা আসলে ক্যালকুলেশনে, অঙ্কের ক্ষেত্রে তুমি একটা সংখ্যা পাচ্ছ, সে 0.5, 0.4, 0.7, কিন্তু বাস্তবের নেচার তো সেটা রাখতে পারবে না। সে তার ক্যাপাসিটি কম হলেই সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, কলাপস করবে। কেমন? সো এখানে আমাদেরকে যদি ফ্যাক্টর অফ সেফটি কথাটা বের করতে নাও বলা হয়, শুধু এই প্রবলেমে নয়, ইন অল ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনস, সেটা আরসিসি হোক, অন্য ম্যাটেরিয়াল হোক, যাই হোক, ফ্যাক্টর অফ সেফটি 1 এর কম পাওয়ার মানে হচ্ছে এটা আনস্টেবল, থাকবেই না। তো এইখানে এটা দেখো, যেটা আমি একটু আগেও বলেছি, যে বি আর সি বাউন্ডারিতে সেখানে প্রেসার ডিস্ট্রিবিউশন তো সমান হওয়ার কথা নয়। বিশেষ করে এটা যত লম্বা হয়, যদি খুব অল্প হয়, ছোট হয়, তখন আমরা এখানে ধরতে পারি, কিন্তু D/2 20 ফিট, এখানে আছে এমবেডমেন্ট আছে 20, তো এটা 20 ফিট, তো সেখানে প্রেসার ডিস্ট্রিবিউশনটা এরকম ধরা যেতে পারে। আরেকটা জিনিসও অনেক ক্ষেত্রেই আমাদেরকে অ্যাজাম্পশন এবং ফান্ডামেন্টাল নলেজ না থাকলে অ্যাজাম্পশন গুলো করা যায় না। সো মনে করো এখানে ভেরিয়েশন আছে, এরকম ভেরিয়েশন হবে, এইদিকে বেশি এদিকে কম, এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধার কথা নয়। আর যার বুঝতে অসুবিধা, সে একটু চিন্তা করবা, হ্যাঁ, না হলে আগামী ক্লাসে বা তার মধ্যে বন্ধুদের সঙ্গে ডিসকাস করবা, তাহলে তুমি ডেভেলপ করবা কেন এদিকে কম এদিকে বেশি। এখন কথা হচ্ছে, ধরো আমি অনেক সময় বলবো যে এখানে কম, এদিকে কম, এদিকে বেশি, আমি এই ক্যালকুলেশনে একটা নিয়ে কাজ করলে হবে কিনা, কোনটা? ধরো আমি একটাই ক্যালকুলেট করলাম, টিডিএস বেশি, আমি কি এই পাশেরটা দিয়ে কাজ করলে হবে, না এটা নিয়ে কাজ করলে হবে? কোনটা নিয়ে করলে হবে? আমার সবসময় দেখতে হয় এই ক্ষেত্রে, আমি কি সেফ সাইডে থাকছি, আমার এই অ্যাজাম্পশন বা এই ভ্যালু নেওয়ার ফলে আমরা কি সেফ সাইডে থাকছি না আনসেফ সাইডে চলে যাচ্ছি? হ্যাঁ, আমি যদি এমন হয়, কারণ যে না, আমার ফ্যাক্টর সেফটি যেটা আমি ক্যালকুলেট করছি তার থেকে বেশি হবে, তাহলে তো আমার অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, কিছুটা, কিন্তু কত বেশি হবে এই ক্ষেত্রে আমাদেরকে একটা ধারণা সবসময় পোষণ করতে হয়, এটা কি খুব ড্রাস্টিক্যালি আনইকোনমিক হয়ে যাবে কিনা। আদারওয়াইজ আমাদেরকে সবসময় এইসব ক্যালকুলেশনে উই আর নট ভেরি মাচ পিকি, কারণ আমাদের অনেক অ্যাজাম্পশন, সিম্পলিফিকেশন ইত্যাদি থাকে। সো আমি যদি এখানে আপওয়ার্ড ফোর্স
সেটা কোনটা নিলে আমার জন্য হিসাবটা মানে সেফার সাইডে থাকবে, কোনটা নিলে আপওয়ার্ড ফোর্সে কোনটা নিলে? আমি একটা হতে পারে যে টোটাল ফোর্স বের করলাম এই ডায়াগ্রাম থেকে, আরেকটা হতে পারে আমি যদি বড়টা নেই তাহলে কি হবে, বড়টা নিলে ডিস্টার্বিং ফোর্সটাকে বড় ধরছি, তাই তো? সো ফ্যাক্টর সেফটির যে ইকুয়েশন সেখানে হিসাব করে দেখো, তাহলে আমি যে ফ্যাক্টর সেফটি এটা কখনোই তাহলে এক্সিড করবে না, মানে আমি যেটা হিসাব করে পেলাম তার চেয়ে ফিল্ডটা হয়তো আরো বেশি হবে, কারণ টোটাল ফোর্সটা আরো কম। এই যে কথাগুলো বললাম চিন্তা করে দেখবে। যাই হোক, এই প্রবলেমের ক্ষেত্রে যেটা দেখো, এখানে আমাদের ফ্যাক্টর সেফটি বের করতে বলা হয়েছে, এখানে ফ্লোনেটটা দেয়া আছে। সো হোয়াট উই গেট, এখানে হেড ডিফারেন্স কত, h1 minus h2, এখানে 5, h1 is 30, so 25 is the total head difference, এবং এখানে নাম্বার অফ ড্রপ গুণে দেখো 1 2 3 4 5 6, so 6 drops, and যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা পয়েন্ট বি, সেই বিতে বি পর্যন্ত আসতে, বি মানে এরকম জায়গায় পয়েন্টটা, সেই পর্যন্ত আসতে আমার নাম্বার অফ ড্রপ কত, সেটা 3, নাম্বার অফ ড্রপ আপ টু পয়েন্ট বি3। সো তাহলে এখানে ড্রাইভিং হেডটা কতটুকু থাকবে, সেটা হচ্ছে লিনিয়ারলি প্রপোর্শনাল, সেটাই মানে ভাগ করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এইচ মাইনাস এরকম কত ক্লাসে এরকম বের করেছো, এটা লিনিয়ারলি ভাগ করে নেওয়া হয়েছে। টোটাল এখানে 6টা ড্রপ, 3টা ড্রপ পর্যন্ত আসতে কতটুকু ড্রপ হলো, হ্যাঁ, তাহলে আর বাকি থাকলো কত, এইচ মাইনাস বাকি এটা, এখানে 0.5 এরকম সি পয়েন্টে আসতো, সি পয়েন্টটা কোথায়, এই পয়েন্টটা এখানে অ্যারাউন্ড 4.4, 4.4 কি করে 1 2 3, এটা 4, এখানে 1 2 3 4, 4 এর পরেও এখানে আরেকটা ইকুইপোটেনশিয়াল লাইন চিন্তা করলে অ্যারাউন্ড 4.4 চোখের আন্দাজে করলেই হবে। সো এটা তাহলে এখানে দেখা যাচ্ছে 0.5H আর এখানে 0.27H, এই যে প্রেসার ভেরিয়েশন, এখানে তো লিনিয়ার না, আমার দরকার টোটাল এই এরিয়াটা যদি বের করি, তাহলে আমি এখানে মাঝখানে আরো কয়েকটা এরকম কোঅর্ডিনেট বের করা যেতে পারে, তাহলে এরিয়া পাওয়া যেতে পারে, অথবা আমরা এরকম লিনিয়ার একটা ভেরিয়েশন ধরেও তুমি করতে পারো। কিন্তু সব সময় বলছি এই জিনিসগুলোতে তুমি যেটা ধরবা তার ইফেক্টটা কি এটা তোমাকে বুঝতে হবে, যে একটা তোমার অ্যাজাম্পশন কোন একটা অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে হয়, তিল যেন তাল হয়ে না যায়। অ্যাজাম্পশনে 10-এর জায়গায় 11 হলো তাতে কিছু যায় আসে না। এখানে একইভাবে এই প্রেসার ডায়াগ্রাম যখন আমরা পেয়ে গেলাম, এটার এরিয়া থেকে আমরা টোটাল ফোর্সটা বের করতে পারি। আর এখানে যেটা করেছে এই যে অ্যাভারেজ বের করে নিয়েছে, অ্যাভারেজ বের করে নিয়ে অ্যাভারেজ ইনটু divided by d that gives the hydraulic gradient I average and factor of safety, তাহলে এখানে যে ফর্মুলাটা দেখছো, এখানে ফর্মুলাটা আগে কোথায় দেখো আমরা আজকে গামা প্রাইম ডিভাইডেড বাই I average গামা w, সেটা দিয়ে factor of safety ক্যালকুলেট করা হচ্ছে। ওকে, এখানে ডি কোথা থেকে আসলো, যে ডি এখানে নিচে ছিল আর কি, সেটা উপরে গিয়েছে। এনিওয়ে তুমি তো I average বেরি করছো এখান থেকে, তাহলে আর এটা দরকার না। গামা প্রাইম এটা নিশ্চয়ই বলার দরকার পড়ে না, গামা প্রাইম ইজ দি effective unit weight of soil. এটা কতদিনও তোমাদের বলেছি যে we require high factor of safety when designing these hydraulic structures against heaving 4 to 5. কেন এটা ডিসকাস করেছিলাম আমরা, because of inherent inaccuracy in the analysis, এবং শুধু অ্যানালিসিস নয়, অ্যানালিসিস ইনএকুরেসিটা আসে আরো কোথা থেকে, যে ফিল্ডেও সয়েল অনেক বেশি ভেরিয়েবল, হ্যাঁ, এবং আমি যে ভ্যালুটা অ্যাসিউম করছি সেটা সয়েলের সব পয়েন্টে একরকম নয়। সো এইসব কনসিডারেশনের কারণে আমাদেরকে ফ্যাক্টর অফ সেফটি এখানে হাই রাখতে হয়। প্রশ্ন এই পর্যন্ত। নেক্সট যেটুকু আছে সেটা এখানে এই হিভিং একটা ডিস্টারবেন্স, টোটাল ম্যাটেরিয়ালটা খুব করে উপরে চলে আসলো, এটা একটা আনস্টেবল হওয়ার একটা কারণ। আরেকভাবে হাইড্রোলিক স্ট্রাকচার আনস্টেবল হয়, সেটা হয় যে ফেনোমেনা, এটা বলা হচ্ছে পাইপিং। হোয়াট ইজ পাইপিং, এখানে যেটা ডিসক্রাইব করা আছে বা তোমাদের বইয়ে, সেটা হচ্ছে যে এখানে ফ্লো পাথগুলো এরকম, পানি এদিকে একটু একটু করে বের হয়, সো দেয়ার ইজ এ ফ্লো চ্যানেল,
এবং যদি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বেশি হয়, দেখা যায় একটা একটা দুইটা করে পার্টিকেল এখান থেকে লুজ হতে থাকে, বের হতে থাকে। তো পার্টিকেল যতই বের হতে থাকবে ততই ফ্লো চ্যানেলটা বড় হতে থাকে সাইজে, এবং আলটিমেটলি দিস স্ট্রাকচার কলাপসেস। এখানে যখন লুজ হয়ে যায়, ম্যাটেরিয়াল অনেক বেশি সরে যায়, তখন স্ট্রাকচার কলাপসেস। এরকম ভাবে ড্যামের ফেলিউর হতে পারে, এমবাঙ্কমেন্টের ফেলিউর হতে পারে, ফ্লাড প্রোটেকশন এমবাঙ্কমেন্ট সেগুলো ফেলিউর হতে পারে। কেমন? এই ফেনোমেননটাকে বলা হচ্ছে পাইপ। And usually sand and seeds, they are more prone to pipe. তো এটা রিমিডি কি? এটা রিমিডি হচ্ছে, একটা হচ্ছে কাট অফ ওয়াল তৈরি, আর একটা হচ্ছে ফিল্টার লেয়ার ইনস্টল করা। কাট অফ ওয়াল অথবা শীট পাইল স্ট্রাকচারের ক্ষেত্রে কাট অফ ওয়াল বলবো না, শীট পাইল স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা ডি, সেটাকে আরো বেশি নিচে নামিয়ে দেয়া। তাহলে কি হবে? আমার ফ্লো পাথের লেংথ বাড়বে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কমবে। সো সেটা একটা সলিউশন। অথবা এরকম যদি ড্যাম হয়, এখানে দেখো এই যে শীট পাইল ওয়াল দেয়া হলো নিচে, এটা কাট অফ স্টার ওয়াল। অথবা এরকম এক্সকাভেশন করছো, তাহলে এদিকে দুই দিকে শীট পাইল দেয়া, তাহলে ফ্লো লেংথ গুলো বাড়বে। এমবাঙ্কমেন্টের ক্ষেত্রে দেখো এটা এরকম ভাবে ফ্লো চ্যানেল গুলো, এইদিকে আমার রিজার্ভয়ার বা এইদিকে ফ্লাড হাইট, এইদিকে এইভাবে ফ্লো পাথ, এই দিক দিয়ে ম্যাটেরিয়াল লস হতে পারে এবং আস্তে আস্তে পাইপ ফর্ম করে ফেল করতে পারে। সেই ক্ষেত্রে তখন আমাদেরকে কোনো কোনো জায়গায় উই প্রোভাইড ফিল্টার। দুই রকম সলিউশন, একটা হচ্ছে এরকম কাট অফ ওয়াল তৈরি, শীট পাইল বা অন্য যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে হতে পারে, স্টিল, কংক্রিট ইত্যাদি। আর এখানে ফিল্টার দেওয়া যেতে পারে, এই যে এটা ফিল্টার। তাহলে ফ্লো পাথটা আর ওই পর্যন্ত যাবে না। ফিল্টারের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে এটা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এটা ব্যবহার করে থাকি। ফিল্টার কি করে? ফিল্টার যেটা করে সেটা হচ্ছে এই যে ফ্লো, এখানে তোমার দুই বাউন্ডারিতে, এখানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হাই, কিন্তু যখন এটা এই ফিল্টার ম্যাটেরিয়াল আছে, ফিল্টার ম্যাটেরিয়ালের তোমার ভয়েড বেশি। ফিল্টার ম্যাটেরিয়ালটা এরকম যে তার ভয়েড স্পেস বেশি, যেটা এখানে বলা আছে। কেমন? এর এই ভয়েড স্পেস ইজ হায়ার ইন ফিল্টার মিডিয়াম। তো সেই ক্ষেত্রে তাহলে ফ্লো যেহেতু একই, কন্টিনিউটি চিন্তা করলে ফ্লো যেহেতু একই, অর্থাৎ কিউ ইকুয়াল টু এ ভি, তাহলে বেস ম্যাটেরিয়াল থেকে যখন ফিল্টার মিডিয়ামে আসে ফ্লোটা, সেখানে ভেলোসিটি কমে যায়। সেখানে যেহেতু ভয়েডের সাইজ বড়, এরিয়া বড়, স্যার ভেলোসিটি কমে যায়। ভেলোসিটি কমে যাওয়ার, হ্যাঁ বলো। স্যার আমরা ফিল্টার মিডিয়াম হিসেবে স্টোন চিপস কি ব্যবহার করি, মানে প্র্যাকটিক্যালি কোনটা বেশি ব্যবহার করা হয় ফিল্টার মিডিয়াম হিসেবে? এখানে আনসারটা আছে, সো লেট মি ফিনিশ দেন। কেমন? ফিল্টার জিনিসটা তোমরা এমনিতে ঘরেও দেখো অনেক সময়। এখন এই যে তোমাদের বাসায় অনেকের এরকম খাওয়ার পানির জন্য আমরা ফিল্টার ব্যবহার করি, সেখানেও তোমরা দেখো যে সেখানে স্যান্ড বা বিভিন্ন লেয়ার দেয়া আছে। হ্যাঁ, তো এখানে কনসেপ্টটা দুটার মধ্যে পারপাস ভিন্ন। এখানে যে একটা শীট পাইল স্ট্রাকচার, এই শীট পাইল স্ট্রাকচারে ধরো ডাউন স্ট্রিম সাইডে দিতে হবে ফিল্টারটাকে। হ্যাঁ, এইদিকে গ্রেডিয়েন্ট বেশি, এই কালো যে অংশটা দেখতে পাচ্ছ ইটস দি ফিল্টার লেয়ার, নিচে তার অরিজিনাল সয়েল বা বেস সয়েল। এখন এটার থিকনেসটা কত দেয়া হবে, D1টা কত দেয়া হবে, এটা আমাদের ডিজাইন করতে হবে। হ্যাঁ, এখানে এটা ডিজাইন করতে গেলে এখানে যেমন একটা অংশ এখানে বড় করে দেখানো হয়েছে, এই D1, তার নিচে এটা D। তো এইখানে কনসেপ্ট কি? কনসেপ্টটা হচ্ছে এগেইন আপলিফট ফোর্স আর এখানে যে ডাউনওয়ার্ড ফোর্স, এই দুটো ব্যালেন্স করতে হবে অন্তত, এবং সেফটির জন্য ডাউনওয়ার্ডটা বেশি হতে হবে। তো এইখানে দেখো এগেইন আগের মতো এই যে টোটাল যে ডাউনওয়ার্ড ফোর্স বা সেটা কত, এটাকে যদি আমরা এখানে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এখানে একটা কালো যদিও তোমাদের উপরে ডাব্লিউ ড্যাশ, আর এই ম্যাটেরিয়ালটা বেস ম্যাটেরিয়ালটা ডাব্লিউ। সো দুটো যোগ করলে আমি টোটাল ওয়েট পাচ্ছি ডাব্লিউ ড্যাশ প্লাস ডাব্লিউ, ওয়েট, সাবমার্জ ওয়েট। আর আপওয়ার্ড ফোর্স হচ্ছে ইউ। সো এই ফোর্স গুলো এখানে ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। এটা আসবে কোথা থেকে? অ্যাগেইন এটার ভলিউম থেকে। ভলিউম মানে D1 ইন্টু এখানে যেটা যদি D2/2 হয়, যেটা আমরা বলেছি যে দেড়জাগি তাই বলেছে ফ্রম এক্সপেরিমেন্টস। সো এই এটার ভলিউম ইন্টু মাল্টিপ্লাই বাই 1, তাহলে এটার টোটাল ভলিউম ইন্টু তার ইউনিট ওয়েট। হ্যাঁ, সেটা আমাকে এটার ওয়েট দিচ্ছে। একইভাবে ডাব্লিউ ড্যাশ, এটা বোধহয় ডাব্লিউ ড্যাশ, আর এটা WF, F ফর ফিল্টার। হ্যাঁ, ড্যাশ দিয়ে বোঝাচ্ছে ইফেক্টিভ ওয়েট। কেমন? সো এটা বের করতে পারি আমরা। আর আপলিফট ফোর্স সেটা আমরা বের করতে পারি। সেটা কি করে বের করতে পারবো? সেটা যেটা সিপেজ আই গামা ডব্লিউ আমরা যেটা পেয়েছি যে অ্যাভারেজ
সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম, সেটা থেকে। সো এখানে এই ফর্মুলা, এরকম ফর্মুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তার চেয়ে সহজ বেসিক চিন্তা করা। হ্যাঁ, তো এটা বের করতে চাইলে এটাও বের করা যাচ্ছে, মানে এটা টোটাল ফোর্স ডিভাইডেড বাই অ্যাপ্লিক প্রেসার। হ্যাঁ, এটা আসছে কোথা থেকে? অ্যাগেন দিস ভলিউম মাল্টিপ্লাইড বাই অ্যাভারেজ পার ইউনিট ভলিউম সিপেজ ফোর্স আই গামাটা, সেটা এটা আমরা তার হিসাব করতে পারি যে ফিল্টারের থিকনেসটা তাহলে কত দিতে হবে। হ্যাঁ, সেটা। আর D1 আছে এখানে, এই যে D1, সো আমার ফ্যাক্টর সেফটি রাখতে গেলে D1 কত লাগবে। হ্যাঁ, এখন এখানে তুমি বলতে পারো যে কি ম্যাটেরিয়াল, যেটা জিজ্ঞেস করলো সিলেকশন অফ ফিল্টার মিডিয়াম ম্যাটেরিয়াল, সেটা এখানে ডিসকাস করা হচ্ছে কেমন ম্যাটেরিয়াল হতে হবে। সেই ম্যাটেরিয়ালটা হতে হবে এরকম যে এখানে দুটো ক্রাইটেরিয়া দেওয়া আছে, একটাকে বলা হচ্ছে পাইপিং ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে পারমিয়াবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ আমার ফ্লো হতে দিতে হবে। আমি যদি এটাকে খুব ডেন্স ম্যাটেরিয়াল দেই তাহলে তো হবে না, তাহলে কি হবে? ফ্লোই যেতে পারবে না। কিন্তু আমি তো চাই ফ্লো লাগবে, ফ্লো যেতে না দিলে সেটা আরেকটা সমস্যা, সেখানে প্রেসার বিল্ড আপ হবে। সো এখানে দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হয় ফিল্টারকে। একটা হচ্ছে এই D15F এবং B, এই দুটো সাবস্ক্রিপ্ট থেকে বোঝা যাচ্ছে দিস ইজ দি প্রপার্টি অফ দি ফিল্টার লেয়ার, দিস ইজ দি প্রপার্টি অফ দি বেস লেয়ার। বেস লেয়ার বলতে অরিজিনাল সয়েল। হ্যাঁ, তো এই D15, D10, D30 এগুলো তোমরা নিশ্চয়ই ডক্টর আবুস্তিক তোমাদেরকে পড়িয়েছেন, সয়েল ল্যাবেও তোমরা সেটা পাবা grain size analysis. D15 মানে 15% of the material is finer than this diameter. So এখানে D15 of filter divided by D85 of base, এটা 4 এর কম হতে হবে। এটা একটা ক্রাইটেরিয়া, পাইপিং ক্রাইটেরিয়া। এটা স্যাটিসফাই করতে হয় কি জন্য? যাতে পাইপিং না হয়। আর দ্বিতীয় একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে D15 of filter divided by D15 of base, এটা 4 এর বেশি হতে হবে। এইটা 4 এর বেশি হলে এটাকে বলা হচ্ছে পারমিয়াবিলিটি ক্রাইটেরিয়া। এটা এনশিওর করে যে আমার মোটামুটি যথেষ্ট ফ্লো যেন হয়, এটা এনশিওর করে থাকে। এই দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে আমরা ফিল্টার ডিজাইন করে থাকি। এবং কোনো জায়গায় এটা 4 এর জায়গায় 5, বিভিন্ন কোডে, যেমন এখানে ইন্ডিয়ান রোড কংগ্রেসের এবং রেলওয়ে স্পেসিফিকেশনের, সেখানে এটা 4 এর জায়গায় 5 বলা আছে, বিভিন্ন বইয়ে কোথাও আরো বেশিও থাকতে পারে। এবং যেটা আরো বেশি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেই জায়গাগুলিতে তুমি আরো বেশি মার্জিন চিন্তা করতে পারো ইত্যাদি। তবে মূল কনসেপ্টটা দুটো প্যারামিটারের, সেটা তোমাদেরকে বলেছি যে কেন এই দুটো প্যারামিটার, দুটোর দুই পারপাস। একটা হচ্ছে ফ্লো এনশিওর করা, আরেকটা হচ্ছে পাইপিং অর্থাৎ গ্রেডিয়েন্ট কন্ট্রোল করা। ওটাও বেশি হওয়া যাবে না, আবার ফ্লো দিতে হবে, এরকম। এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করবো, এটা সেখানে বলা আছে, এটুকু বলে যাচ্ছে, শেষ করবো। এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করবো? ধরো এটা আমার বেস ম্যাটেরিয়ালের গ্রেডেশন কার্ভ, গ্রেডেশন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ। তোমরা কংক্রিট লেভেলেও এঁকেছো, ট্রান্সপোর্ট লেভেলেও আঁকবা, সয়েল লেভেলেও আঁকবা। তোমাদের এখানে এই কার্ভটা ডান দিকে, এটা উপরে এইভাবে এস এর মতো নিচে নামছে। তোমরা বইয়ে কখনো কখনো উল্টা দিকেও দেখবা। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারো পার্সেন্ট ফাইনার সবসময় এখানে নিচে 0, তার থেকে উপর দিকে বাড়ে। কিন্তু গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন এখানে যেভাবে প্লট করা আছে, এটা ডান দিক থেকে বাঁ দিকে। এবং এখানে এটা কোন স্কেলে? এটা ডান দিক থেকে বাঁ দিকে বাড়ছে, তাই তো? এবং হ্যাঁ, তো সেই কাজী কার্ভটা, কারণ তোমার 100% বা এই দিকে একটা পয়েন্ট চিন্তা করা মানে কি, এই ডায়ামিটারের করসপন্ডিং পার্সেন্ট ফাইনাল ইজ হায়ার। এই ডায়ামিটারের করসপন্ডিং মানে কি, এটা তুমি যখন সিলিং করো এখানে হচ্ছে বড় ডায়ামিটার, কেমন? তো এটা এইদিকে বাড়ছে। এখন এইটা হচ্ছে বেস ম্যাটেরিয়াল গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। তাহলে আমার যে দুটো ক্রাইটেরিয়া, এটাকে আমি স্যাটিসফাই করব কেমন করে? ধরো এখানে আমার বেস ম্যাটেরিয়ালের দেওয়া আছে D15 লাগছে, আর কি লাগছে? D85 লাগছে। তাহলে D15 এটা হচ্ছে আমার 15% এর করসপন্ডিং, এখানে যা ডায়ামিটার, এটা হচ্ছে D15 অফ বি বেস ম্যাটেরিয়াল। একইভাবে 85% এর করসপন্ডিং এখানে যেখানে হিট করবে, এতে নিচে আসলে এটা আমি পাবো D85, এখান থেকে নিচে আসলে পাবো D85, এখান থেকে নিচে আসলে পাবো D15। এখন এটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ দিস শুড বি ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু 4, আমি যদি ইকুয়াল টু 4 বলি, তাহলে 4 গুণ, এটা 4 গুণ করলে পয়েন্টটা দাঁড়ায় এখানে, আর এইটার 4 গুণ সেটা করলে পয়েন্টটা দাঁড়ায় এখানে। এখন এখানে আমার যে ক্রাইটেরিয়া যেটা বলছে সেটা কি, এটা ধরো এটা ইকুয়াল টু 4, এটা কি হতো? লেস দেন ইকুয়াল টু 4, লেস দেন ইকুয়াল টু 4। তো তার মানে D85টা কি হতে পারবে? আরো এইদিকে সরতে পারবে। হ্যাঁ,
অর্থাৎ আমি এই পাশে আসতে পারবো, এই ক্রাইটেরিয়া যদি আমি স্যাটিসফাই করতে চাই, এখানে এই যে দুটো পয়েন্ট পেলাম, আমি যদি এটা প্যারালালি এরকম একটা কার বাকি, তাহলে কি আমি এদিকে আসতে পারবো? তাহলে স্যাটিসফাই করবে না। স্যাটিসফাই করতে গেলে আমাকে বাঁ দিকে আসতে হবে। সো এখানে আমরা এই পয়েন্টটা তো এখান থেকে পেয়েছি 4 গুণ করে, আর এটাকেও নিচে আরেকটা পয়েন্ট যদি ভার্টিক্যালি নিচে আসি, এর প্যারালাল আরেকটা কার্ভ যদি আঁকি, তাহলে এই যে জোনটা, এইটাকে আমরা বলতে পারি যে আমার ফিল্টার ম্যাটেরিয়াল যদি এই জোনের মধ্যে পড়ে, অর্থাৎ ফিল্টার ম্যাটেরিয়ালের গ্রেডেশন যদি এখানে হয়, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে। এই কথাগুলো এখানে বলা আছে। সো আমরা নরমালি যখন কোথাও ফিল্টার বসাই, আমরা দেখি বেস ম্যাটেরিয়ালের গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন করে সেটার কার্ভটা কি, তারপরে আমরা আরেকটা ম্যাটেরিয়াল সিলেক্ট করার চেষ্টা করি, অথবা সেটাকে সিভিং করে আলাদা করে আমরা এমন একটা ম্যাটেরিয়াল তৈরি করার চেষ্টা করি যেটা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ এর মধ্যে, তাহলে সেটা আমার ফিল্টার হিসাবে অ্যাপ্লাই করা যায়। সো দ্যাটস অল। তোমাদের কোনো জিজ্ঞাসা? আশা আছে তোমাদের কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, যদি কোনো বলো। সিটি সিলেবাসটা কি? সিটির সিলেবাস সি পেজের মধ্যে থাকবে। আমাদের সিটি কবে বলেছি তোমাদেরকে? কত তারিখে? 7 তারিখ মনে হয়, 7 তারিখ। 7 তারিখের কথা বলেছি না? আচ্ছা, 7 তারিখের আগে তো ক্লাস আছে আবার নাকি? 7ই জুন, সেখানে তো সোমবার, সো রোববারে তো ক্লাস আছে। হ্যাঁ, সিলেবাস তোমার ইসি পেজ একটা সঙ্গে একটা রিলেটেড। আমি যদি বলি যে ফার্স্ট ক্লাসটা বাদ দাও, দ্বিতীয় ক্লাসটা বাদ দাও, ওই কনসেপ্ট তো এখানেও আছে, বুঝছো? সো সি পেজ থেকেই থাকবে। মানে এটা এরকম আর কি, যে তুমি তো গুণ ভাগ বাদ দিয়ে আর কোনো অঙ্ক করতে পারবে না। তো এখানে যে কনসেপ্ট গুলো কোনোটাই তুমি বাদ দিতে পারবে না। এখানে যে সি পেজ ফোর্স কত, প্রেসার কত, হ্যাঁ, ফ্লোমেটের কনসেপ্ট, ইভেন লাস্ট এগুলোর কথা বললেও ওই জিনিসগুলো আসবে। তো ঠিক আছে, বলবো যে আজকে পর্যন্ত যা ডিসকাস করেছি সেইটুকুই থাকবে, এইটুকু সি পেজের মধ্যে, সি পেজের ওকে। আগামী ক্লাসেরটা থাকবে না। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ইজ ইট ওকে? আচ্ছা, ঠিক আছে, তো তোমাদের ক্লাস আছে, একটু লিখতে ক্লাস। থ্যাংক ইউ অল। Recording stop.